আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অনুপাত সমানুপাতের অনুপাত ও শতকরা এই অংশটি নিয়ে। এর আগে আমরা এখানে কয়েকটি অঙ্ক ছিল, সেই অঙ্কগুলো সমাধান করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে দেখে নেবে। তো আজকের আলোচনা শুরু করার আগে অবশ্যই বলবো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। দেখো বলা হয়েছে অনুপাত ও শতকরা। এখানে অনুপাত কি জিনিস সেটি আমরা আগেই জেনেছি এবং আমি আবারও বলে দিই যে দুটি একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা, এটাই হচ্ছে সাধারণত অনুপাত। আর অনুপাতের একটি সংক্ষিপ্ত অনুপাতকে আমরা কিন্তু ভগ্নাংশ আকারেও প্রকাশ করতে পারি। যেমন এখানে দেখো বলা হয়েছে 1:4। 1:4 অর্থাৎ এখানে কিভাবে বোঝানো হয়েছে দেখো, এখানে 4টা ঘর, ঠিক আছে, 4টা ঘর আছে, এই 4টা ঘরের মধ্যে একটা ঘর পূর্ণ, এটা বোঝানো হচ্ছে এই 1 দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো খ 3:5 অর্থাৎ 5টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ করা, এটাকে কিন্তু আমরা লিখতে পারি 3/5, ঠিক আছে। আমরা এটাকে কি হিসেবে লিখতে পারি 3/5, এভাবে কিন্তু লিখতে পারি, অর্থাৎ 5 ভাগের মধ্যে 3, তাহলে 5টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ করা। আচ্ছা, এরপরে দেখো এখানে হচ্ছে 3:10। 3:10 এইটার ক্ষেত্রে দেখো 3:10 মানে হচ্ছে 10টা ঘরের মধ্যে 3টা ঘর পূর্ণ করা, ঠিক আছে। এটাকে আমরা কিভাবে লিখতে পারি 3/10, 3/10 এভাবেও কিন্তু আমরা এটাকে লিখতে পারি। আচ্ছা, যাই হোক, এখন দেখো আমরা যেহেতু এটা বুঝলাম যে এটা আসলে ভগ্নাংশে প্রকাশ করছে, এরপরে দেখো উপরে চিত্রগুলো ক চিত্রে 4/1 অর্থাৎ 4টা ভাগের মধ্যে একটা ঘর পূর্ণ করা, এই জন্য 4/1 অংশ। খ চিত্রে 5/3 অংশ অর্থাৎ 5টা ভাগের মধ্যে 3টা ঘর পূর্ণ করা। গ চিত্রে 10/3 অর্থাৎ 10টা ভাগের মধ্যে 3টা ঘর রং করা অংশ ছাই রং করা হয়েছে। কি রং করা? ছাই রং, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাই ক চিত্রে রং করা অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত 1:4 সমান 1/4 সমান 1 গুণন 25/4 গুণন 25 সমান 25/100 সমান 25%। এই জিনিসটা দেখার পরে অনেকে মাথা গুলাইতে পারে যে এটা আসলে কি লিখলো। মাথা গোলানোর কারণে আমি বলে দিচ্ছি, এখানে বলা হচ্ছে যে আমরা চিত্রে এই যে আগে এইটুকু লাইন বুঝো যে চিত্রে রং করা অংশ সম্পূর্ণ অংশের অনুপাত 1:4, অর্থাৎ এখানে 1:4 অর্থাৎ 4/1, ঠিক আছে। 4/1 অংশ কিন্তু রং করা, অর্থাৎ 4টা ভাগের মধ্যে একটা অংশ রং করা। এখন বলা হচ্ছে যে এইটাকে আমরা, এখানে এই কথাটা বলা নেই, আমরা এটাকে যদি পার্সেন্টেজে রূপান্তর করতে পারি অর্থাৎ শতকরা, যে এইখানে কত শতাংশ রং করা আছে, এইটা করার জন্য আমরা জানি যে শতাংশে যখন রূপান্তর করতে হয় তখন কি করতে হয়, তখন সেই সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, 100 দ্বারা ভাগ করতে হয়। এখন দেখো আমাদের কাছে যদি এখানে যেহেতু এটি কি আকারে আছে, এটি একটি ভগ্নাংশ, যেহেতু 1:4 এটিকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। ভগ্নাংশের ক্ষেত্রে যেটা করতে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হর থাকে। আমরা হরকে 100 দিয়ে গুণ, পুরো সংখ্যাটাকে 100 দিয়ে গুণ করতে পারি, অথবা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ওই যে লবটা আছে, ঠিক আছে, ওই যে হরটা আছে, ওই হরটাকে কি করে ফেলতে পারি, ওই হরটাকে আমরা 100 তে রূপান্তর করতে পারি, ঠিক আছে। যেমন এখানে দেখো 1/4, এখানে কি করলাম 1 গুণন 25, এখানে 1 গুণন 25টা কিভাবে আসছে, এই যে 4 আমরা 4 দিয়ে 100কে 4 দিয়ে ভাগ করতে হবে, যে এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা দিয়ে গুণ করলে এই 4 100 হয়ে যাবে। তাহলে আমরা যদি 100 দিয়ে 4কে ভাগ করি আমরা পাই 25, তাহলে আমরা যদি 25 দিয়ে 4কে গুণ করি তাহলে পাবো 100, অর্থাৎ আমার হরটা 100 হয়ে গেলে এই কাম সারা। তাহলে আমি 4 গুণন 25 সমান হচ্ছে 100 হয়ে গেছে। এখন ভগ্নাংশের নিয়ম হচ্ছে তুমি যদি নিচে গুণ করো, হরের গুণ করো, লবে গুণ করতে হবে, না হলে তোমার যে ভারসাম্য ঠিক থাকবে না, ঠিক আছে। তাহলে এখানে 25 দিয়ে গুণ করলা, উপরেও 25 দিয়ে গুণ করলা, 1 গুণন 25 হচ্ছে 25, 4 গুণন 25 হচ্ছে 100। এখন যেহেতু এটা 100 তে রূপান্তর হয়ে গেছে, তাহলে আমরা 100টাকে পার্সেন্টেজ আকারে 25% লিখে দিলাম। আরেকটা উদাহরণ দেখো, খ চিত্রে রং করা অংশ সম্পূর্ণ অংশের অনুপাত 3:5, এইটা, ঠিক আছে। এখানে কত 3:5 বা 3/5, তো আমরা এটা লিখলাম। এটা লেখার পরে এটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম। এখন 100 দিয়ে 5কে ভাগ করো, হরকে ভাগ করো, কত আসে 20 আসে। এই 20 দিয়ে যদি আমরা 5কে গুণ করি তাহলে পাই 100। ঠিক একইভাবে ওই 20, ওই যে উপরে নিচে 20 গুণ করছো,
এই কারণে লবেও গুণ করবা, লবের সাথে গুণ করলে 60 পাবা। তাহলে এই যেহেতু হর 100 হয়ে গেছে তাহলে পাচ্ছি 60%। আচ্ছা, দেন আমরা যদি একটু দেখি এখানে দেখো আরেকটা মিস্টেক, ক হবে না, এটা হচ্ছে গ, কারণ এখানে 3:10 কথা বলা হয়েছে, যেটা হচ্ছে এটা, তাহলে এটা কত গ, ঠিক আছে, টাইপিং মিস্টেক। গ চিত্রে রং করা অংশ সম্পূর্ণ অংশের অনুপাত হচ্ছে 3:10, অর্থাৎ এখানে 10টা এখানে 3টা, এটাকে আমরা ভগ্নাংশ করে লিখলাম। এখন 100 দিয়ে 10কে ভাগ করব, তাহলে আমরা পাই হচ্ছে 100/10 সমান হচ্ছে 10। তাহলে এই 10 দিয়ে গুণ করলে আমাদের এটা 100 হবে, হরটা 100 হবে। যেহেতু নিচে 10 দিয়ে গুণ করছো, উপরেও 10 দিয়ে গুণ করলা, 3 × 10 হচ্ছে 30, 10 × 10 হচ্ছে 100। তাহলে এখানে যেহেতু হর 100, তাহলে এটাকে আমরা পার্সেন্টেজ আকারে 30% লিখতে পারি। ঠিক আছে, তার মানে 100 ভাগের মধ্যে 30টা ভাগ যোগ করা। এটা হচ্ছে শতকরায় প্রকাশের নিয়ম এবং অনুপাতকে এভাবেই শতকরাতে রূপান্তর করতে হয়। তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে যে এটা আসলে কিভাবে কি হলো, তোমরা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবে, এবং এই ভিডিও ক্লিপটা কোন জায়গায় আছে সেটি একটা অপশন আছে, দেখবে তোমাদের কমেন্ট বক্সের সাইডে যে এখানে টাইম অপশন আছে, ওখান থেকে তোমরা যে অংশটুকু বুঝে নেই সেই অংশটুকু টাইম সিলেক্ট করে দিয়ে দিবে, তাহলে আমি বুঝিয়ে দিব যে ওই অংশটা কিভাবে হয়েছে। আচ্ছা, এখন দেখো বলা হয়েছে সমস্যা, একটা সমস্যা দেওয়া হয়েছে, সমস্যাটার মাধ্যমে আমাদের বোঝানো হবে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2, অর্থাৎ জেসমিন ও আবিদার যেই হোক তাদের বয়সের অনুপাত হচ্ছে 3:2, এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 5:1। এখানে কিন্তু অনুপাতের কথা বলা হয়েছে, বয়সের কথা বলা হয়নি, অর্থাৎ জেসমিনের বয়স 3 বছর এরকম না, এটা হচ্ছে যে তাদের অনুপাত। ঠিক আছে, আচ্ছা, আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস, অর্থাৎ আনিকার বয়স দেওয়া আছে কিন্তু তাদের বয়স বের করা নাই। ঠিক আছে, আনিকার বয়স দেওয়া আছে, অর্থাৎ সর্বশেষ এই এক, ঠিক আছে, তার বয়স দেওয়া আছে আনিকা। এখন প্রশ্ন করা হয়েছে তিনটা, কয়টা? তিনটা, হ্যাঁ 3টা। প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। আমাদের প্রথম অনুপাত হচ্ছে 3:2, তাহলে এটার সমাধান কিভাবে করা হয়েছে? প্রথম অনুপাত হচ্ছে 3:2, তাহলে 3:2 কে আমরা 3/2 আকারে লিখতে পারি। এখন 2 কে কত দিয়ে গুণ করলে সেটা 100 হবে? 50, ঠিক না? কারণ 100 দিয়ে 2 কে যদি ভাগ করি 50, 50 দিয়ে 2 কে গুণ করলে 100, তারপরে এই 3 × 50, যেহেতু হরে 50 দিয়ে গুণ করছো, উপরে 50 দিয়ে গুণ করলো, এরপরে 150/100। এখানে কোনো টেনশনের কারণে উপরে একটা লব বড় হয়ে গেছে, কিছু পাবার দরকার নেই, জাস্ট এটা যেহেতু 100 হইছে, এখানে আই থিঙ্ক এই পার্সেন্টেজ জিনিসটা একটু বেশি দিয়ে দিছি, ঠিক আছে, এটা বাদ। ওকে, তো এটা যেহেতু 100 হয়ে গেছে, তো আমরা জাস্ট এখানে পার্সেন্টেজ লিখে দিই, কারণ 100 দিয়ে ভাগ হলো, এখানে আবার এক্সট্রা পার্সেন্টেজ কিসের, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো বলা হয়েছে যে 5 বছর পর আবিদার বয়স কত হবে, তবুও তোমরা এটা রেখে দিতে পারো, বইয়ে দেওয়া আছে, ঠিক আছে, এটা নিয়ে অত মাথা ঘামানোর কিছু নেই, তুমি বুঝলেই হয়েছে, ঠিক আছে, এখানে এক্সট্রা পার্সেন্টেজ দিতে হয় না। খ নাম্বার বলা হয়েছে 5 বছর পর আবিদার বয়স কত হবে। আনিকার বয়স দেওয়া আছে, এখন আবিদার বয়স বের করতে হবে। এখানে দেখো কেমনে কি করা হয়েছে, আবিদার বর্তমান বয়স অনুপাত আনিকার বর্তমান বয়স, ঠিক আছে, অর্থাৎ আবিদার বর্তমান বয়স হচ্ছে আনিকার বর্তমান বয়সের 5 গুণ, বর্তমান বয়সের 5 গুণ, অর্থাৎ এখানে যদি দেখো 5:1, অর্থাৎ অর্থাৎ 5/1, অর্থাৎ 1 থেকে 5 গুণ, তার মানে আবিদার বর্তমান বয়স হচ্ছে আনিকার বর্তমান বয়সের 5 গুণ। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 5 আছে, এখানে 1 আছে, এই কারণে 5 গুণ। ঠিক আছে, আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে, অথবা এই যে এটা আছে এটা স্ক্রিনশট তুলে আমাদের যে গ্রুপ আছে, ঠিক আছে, সবগুলো লিংক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা জাস্ট পোস্ট করে দিবে, ঠিক আছে, আমি অবশ্যই সেখানে সমাধানটা করে দেব। ওকে, দেন দেখো এখানে আমরা 5 গুণ বুঝলাম, তাহলে আনিকার বর্তমান বয়স হচ্ছে 3 বছর 6 মাস, এটাকে আমরা ডিরেক্ট মাসে পরিণত করে ফেললাম, তাহলে 1 বছর সমান হচ্ছে 12 মাস, এজন্য 3 × 12 + 6 মাস, তাহলে যদি আমরা যোগ করি তাহলে 3 বার হচ্ছে 36, আর এখানে 6, তাহলে 36 + 6 হচ্ছে 42 মাস, ঠিক আছে, এই জিনিসটা আমরা পেলাম। তাহলে আমরা দেখেছি যে আবিদার বর্তমান বয়স হচ্ছে আনিকার বর্তমান বয়সের 5 গুণ, তাহলে সুতরাং আবিদার বর্তমান বয়স হচ্ছে আনিকার বয়সের 5 গুণ, তাহলে 42 × 5 মাস। আচ্ছা, তাহলে 42 × 5 হচ্ছে 210 মাস। এখন আমরা আবিদার বয়সটা পেয়ে গেছি, কিন্তু এখন এটাকে তো আমরা মাসে রাখলে হবে না, আমরা যখন বয়স হিসাব করি তখন আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা সেটাকে বছরে রূপান্তর করে থাকি। তো এখানে আমাদের ঠিক একই কাজটা করতে হবে, 210 কে আমরা 12 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 12 দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে 35/2, ঠিক আছে, 12 দিয়ে ভাগ করলাম কেন, এটাকে বছরে রূপান্তর করার জন্য। এবার কাটাকাটি করলাম, কাটাকাটি পর উপরে থাকলো 35, নিচে থাকলো 2, ঠিক আছে, তো এরপরে 35/2 লিখলাম। এখন এটাকে আমরা সমস্ত আকারে লিখতে পারি যে 2 দিয়ে 35 কে যদি ভাগ করি তাহলে আমরা পাই হচ্ছে 17, আর 0.5 আমাদের কত থাকে,
5 থাকে 0.5 আমরা যদি একটু করি, ঠিক আছে, 35/2 এই জিনিসটা অনেকের বুঝে না, ঠিক আছে, এটা অনেকের বুঝতে অসুবিধা হয়, সবার না অনেকের। সো এখানে আমি এটা করে দিচ্ছি। সো এখানে 35 লিখলাম, এরপরে এটাকে কত দিয়ে ভাগ করা যায়, 2 একে 2, এরপরে হচ্ছে 15, এরপরে হচ্ছে 4 দুগুণে 8, কিন্তু 4 দিয়ে দেওয়া যাবে না, এটা অনেক ছোট হয়ে যাবে। এখানে হচ্ছে 7 দুগুণে 14, ঠিক আছে, 8 দেওয়া যাবে না, 8 দিলে বেশি হয়ে যাবে। তো এখানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 17 কি, 17 হচ্ছে আমাদের 17 কি, 17 হচ্ছে আমাদের সমস্ত, যেহেতু যেটা ভাগফল বের হয় সেটাকে আমরা সমস্ত আকারে লিখি। এরপরে 1/2 অর্থাৎ এই 1 অর্থাৎ যেটা ভাগশেষ থেকে যায় সেটা কিন্তু উপরে থাকে, এবং যেটা ভাজক, ঠিক আছে, সেটা কিন্তু নিচে থাকে। তাহলে 17 সমস্ত 1/2 বছর, অথবা তোমরা চাইলে 17.5 লিখতে পারো, সমস্যা নেই, যেহেতু হাফকে আমরা 0.5 আকারে লিখতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে 5 বছর পরে, এখানে 5 বছর পরের কথা কিন্তু বলা হয় নাই, আমরা জানি আবিদার বর্তমান বয়সের কথা। তাহলে 5 বছর পর আবিদার বয়স হবে 17:1/2 + 5। তো 5 দিয়ে যদি যোগ করে তাহলে আমরা বুঝতে পারবো যে এই 5 বছর পরে তার বয়স কত হবে, সেটা হচ্ছে 22:22 বছর। আমরা কিন্তু এখানে বর্তমান বয়স বের করছি, এখানে আমরা কি করছি, এখানে আমরা আবিদার বয়স বের করছি, যেটা 5 বছর পর হবে। তো দেখো এখানে আমরা এটা দেখলাম। এবার দেখো উপরে গ নাম্বারে বলা হয়েছে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ, অর্থাৎ আনিকার যে বর্তমান বয়স সেটি জেসমিনের বর্তমান বয়সের কত ভাগ। আমরা এখানে আনিকার বর্তমান বয়স কত পেয়েছি, এখানে আনিকার বর্তমান বয়স পেয়েছি 3 বছর 6 মাস, কিন্তু আমরা কিন্তু এখনো জেসমিনের বয়স বের করতে পারিনি। তাহলে দেখো এখানে কি করা হয়েছে, দেখো তুমি যদি দেখো এখানে প্রথমে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:5, অর্থাৎ আমাদের আগে কিন্তু জেসমিনের বর্তমান বয়সটি বের করতে হবে। এখন দেখো, অর্থাৎ জেসমিনের বর্তমান বয়স সমান আবিদার বর্তমান বয়সের 3/2 গুণ। এটা কিভাবে হলো, এই যে এখানে দেখো 3:2 গুণ, ঠিক আছে। এখানে দেখো আমাদের বলা হচ্ছে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত, এখানে দেখো এখানে হচ্ছে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত, অর্থাৎ আমাদের এখানে প্রশ্নে ভুল আছে, এটা কাটা, এটা শেষ। এখানে হবে 1, কারণ 1 বলছি, এখানে হবে 2, কারণ উপরের প্রশ্নে দেওয়া ছিল, উপরের প্রশ্নে কি দেওয়া আছে, এই বইয়ে অনেকগুলো ভুল আছে, এই কারণে আসলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3:2 লেখা আছে, এখানে আবার গিয়ে কি হয়ে গেছে, 3:2 নাই, 5 হয়ে গেছে, এটা 3:2। অর্থাৎ জেসমিনের বর্তমান বয়সে আবিদার বর্তমান বয়সে 3/2 গুণ, 3/2 গুণ, অর্থাৎ এখানে জেসমিনের আবিদার বর্তমান বয়সে 3/2 গুণ, অর্থাৎ এখানে যদি 1 নাই নাহলে আমরা 3 গুণ বলে দিতে পারতাম, এখানে হচ্ছে 3/2 গুণ, ঠিক আছে। আর জেসমিনের বর্তমান বয়স হচ্ছে আবিদার বর্তমান বয়সের আবিদার বর্তমান বয়স হচ্ছে জেসমিনের বয়সের 2/3 গুণ, কিন্তু এখানে যেহেতু উল্টা, অর্থাৎ জেসমিনের বয়স বের করতে বলেছে, এই জন্য জেসমিনের বর্তমান বয়স আবিদার বর্তমান বয়সের 3/2 গুণ, ঠিক আছে। এরপরে দেখো খ হতে জেসমিনের বর্তমান বয়স সমান 17 সমস্ত 1/2 গুণন 3/2 বছর। এটা কিভাবে হলো, এখানে 17 সমস্ত 1/2 আবার কোথা থেকে আসলো, এটা হচ্ছে যে আবিদার বর্তমান বয়স এর, অর্থাৎ আবিদার বর্তমান বয়সের সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কিন্তু আমরা জেসমিনের বর্তমান বয়স পেয়ে যাব। তাহলে দেখো এখানে আমাদের যে আবিদার বর্তমান বয়স আমরা কত পেয়েছি, এই যে আবিদার বর্তমান বয়স আমরা পেয়েছি 17 সমস্ত 1/2 বছর। এখানে এটা কিন্তু 5 বছর পরের, আর এটা হচ্ছে বর্তমান, ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান। তো আমরা বর্তমানটি লিখলাম, বর্তমানের সাথে আমরা এই যে আবিদার বর্তমান বয়সে যেটা গুণ করব, অর্থাৎ 3/2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা জেসমিনের বর্তমান বয়স পাবো। এরপর আমরা গুণ করলাম, এটিকে আমরা কি করলাম, এটিকে আমরা নরমাল ভাবে রূপান্তর করলাম। এরপর 35 গুণন 3 আর 2 গুণন 2 করার পরে 4, 35 গুণন 3 হচ্ছে 105। এরপর এটাকে সমস্ত করলাম 26 সমস্ত 1/4। যদি ক্যালকুলেটরের সাহায্যে দেখতে চাও, ক্যালকুলেটরের সাহায্যে, আমি জানি না এটা দেখায় কিনা, উপরে হচ্ছে 105 আর নিচে হচ্ছে 4, ঠিক আছে। না, এটি ক্যালকুলেটরে দেখায় না, ঠিক আছে, এটি ক্যালকুলেটরে দেখায় না, ক্যালকুলেটরে দেখালে এমনি দেখাইতো। তো আমি সিম্পল বলে দিচ্ছি, ওই যে এভাবে তুমি ভাগ করবা, ভাগ করার পরে যেটা এটা ভাগফল, ঠিক আছে, ভাগফল যেটা সেটা সমস্ত আকারে বসে, যেটা ভাগশেষ সেটা উপরে বসে, এবং যেটা ভাজক সেটা সবসময় নিচে একই থাকে। তো এখানে আমরা এটা রূপান্তর করার পরে 26 সমস্ত 1/4 বছর পেলাম। আনিকার বর্তমান বয়স আমরা কত পেয়েছি, আনিকার বর্তমান বয়স আমরা পেয়েছি হচ্ছে এখানে দেওয়া ছিল যে 3 বছর 6 মাস, ঠিক আছে, 3 বছর 6 মাস। তাহলে দেখো আনিকার বর্তমান বয়সকে আমরা 7/2 বছরে রূপান্তর করলাম।
আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের এত অংশ। এখানে কি করলো, এখানে দেখছে যে আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের কত অংশ, অর্থাৎ 7/2 ভাগ 26/1/4 অংশ, এত অংশ। অর্থাৎ এটাকে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা অংশটা পাচ্ছি সমান 7/2 গুণন 4/105। এটাকে আমরা প্রথমে কি করলাম, অপকৃত ভগ্নাংশে প্রকাশ করলাম। ঠিক আছে, অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার পরে এখানে গুণ কিভাবে আসলো, এটা কিন্তু অপকৃত ভগ্নাংশে প্রকাশ করার পরে কিন্তু ভাগ যদি থাকে তাহলে হচ্ছে 105/4, কিন্তু যেহেতু এখানে গুণ করা হয়েছে এই কারণে 4টা উপরে চলে গেছে, 105টা নিচে নেমে গেছে, এটা গুণ হয়ে গেছে। এরপরে 2 এ 4 কাটা, কত থাকলো 2, 7 দুগুণে, এখানে দেখো এখানে কাটাকাটিটা করছে অন্যভাবে। এখানে যে কাজটা করছি দেখো, 7, ঠিক আছে, 7 দিয়ে 105কে কিভাবে কাটা যায়, 7 দিয়ে 105কে 15 দিয়ে কাটা যায়। ঠিক আছে, 15। আর এখানে 2 দিয়ে 4কে কাটা যায় হচ্ছে 2 দিয়ে, তাহলে উপরে থাকে 2 15। এখানে 100 আবার কোন থেকে আসলো, এখানে 100 আসছে হচ্ছে, এখানে এখন পার্সেন্টেজ দিতে হবে, এখানে এখন কি দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে। আর পার্সেন্টেজ তুমি ওখানে না দিলেও সমস্যা নেই, এখানে যে আমি বললাম যে পার্সেন্টেজ কেটে দাও, না লাগবে না, তুমি এটা রেখে দিলেও সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এখন আমাদের এখানে যদি আমরা একটু দেখি যে 2 গুণন 100 ভাই 15, তাহলে দেখো আমাদের এখানে 100 দিয়ে কেন গুণ করলাম, পার্সেন্টেজ আনার জন্য গুণ করলাম। এরপরে আমাদের এখানে কাটাকাটি কেমনে যায়, কাটাকাটি যায় হচ্ছে 5 দিয়ে। ঠিক আছে, 5 দিয়ে যদি দেই তাহলে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 20, তাহলে 20 আর 2 40, 40/3%। তাহলে 40/3 এটাকে আমরা সমস্ত আকারে লিখলাম যে 13 সমস্ত 3/1। ঠিক আছে, 1/3%। এটাই হচ্ছে আমাদের আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের 13 সমস্ত 1/3%। আশা করি তোমরা বিষয়টি বুঝেছো যে এখানে আমরা বেশি কিছু করলাম না, জাস্ট অংশটা বের করে গুণ করে দিলেই কাজ শেষ। আচ্ছা, তো আমরা এটা করলাম। এরপরে দেখো আমাদের একটি উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণের মধ্যে বলা হয়েছে দুটি রাশির যোগফল 240, তাদের অনুপাত 1:3 হলে রাশি দুটি নির্ণয় করো। প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ। এখানে দেখো 1:3 দেওয়া আছে এবং যোগফল দেওয়া আছে, সুতরাং এটা বেশি সহজ। যদি দেখো যে যোগফল দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে, তাহলে জাস্ট এই দুইটার উত্তর এবং পূর্ব রাশিগুলো যোগ করবা, যোগ করার পরে প্রথম রাশিটার জন্য এটা নিবা, দ্বিতীয় রাশিটার জন্য এটা নিবা, এরপরে এই যে যোগফলটাকে হর ধরে আর যেটাকে ধরবা সেটা লব ধরবা, ধরে এরপরে গুণ করে দিবা, বাস তোমার কাজ শেষ। যেমন দেখো এখানে রাশি দুটি যোগফল হচ্ছে 240, এটা লেখছে, তাদের অনুপাত হচ্ছে 1:3, যেটা এখানে আমরা দেখলাম। ঠিক আছে না, অনুপাতের রাশি দুটি যোগফল, যেটা বললাম যে অনুপাতের রাশি যে দুইটা আছে সেটা যোগ করো। প্রথম রাশি হচ্ছে 240 এর 4/1 অংশ, অর্থাৎ এর বদলে তুমি যদি গুণ দাও কোনো সমস্যা নাই, 4/1 অংশ, অর্থাৎ এই যে যোগফলটাকে লিখবা, এরপরে 1 এর উপরে ধরবা। ঠিক আছে, 4 এরপরে যেটাকে ধরবা, অর্থাৎ আমরা প্রথম রাশির জন্য অনুপাত হচ্ছে 1, তাহলে আমরা 1 কে লব ধরলাম, এরপরে 4 আর 240 কত কাটা যায়, এখানে থাকবে হচ্ছে 60। ঠিক আছে, আমরা যদি এটাকে কাটে এটা আর এটা কাটা, তাহলে এখানে দেখা হচ্ছে 60, 60 গুণন 1 হচ্ছে 60, তাহলে প্রথম রাশিটা হচ্ছে 60, দ্বিতীয় রাশিটা হচ্ছে 240 এর 3/4 অংশ। কিভাবে, এই 3 হচ্ছে কি দ্বিতীয় রাশি, তাহলে এটাকে আমরা ধরলাম এবং যোগফলটা হচ্ছে 4। ঠিক আছে, 4 আর 240 যদি কাটা যায় তাহলে হচ্ছে 60, আর 60 আর 3 যোগ করলে হয়েছে, গুণ করলে হয়েছে 180। তাহলে দেখো 60 আর 180, তাহলে প্রথম রাশিটা হচ্ছে 60, দ্বিতীয় রাশিটা হচ্ছে 180। তাহলে অনুপাত হচ্ছে আমাদের এটা বের করা হয়েছে কি, আমাদের রাশি দুটি নির্ণয় করা হয়েছে। ঠিক না, রাশি দুটি নির্ণয় করা হয়েছে। এখন বলা হয়েছে প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ, অর্থাৎ এই যে প্রথম রাশি সেটা দ্বিতীয় রাশির কত অংশ শতকরা। ঠিক আছে, 100-র মধ্যে। তাহলে দেখো প্রথম রাশি আবার রাশি দুটি অনুপাত 1:3, সুতরাং প্রথম রাশি দ্বিতীয় রাশির এত অংশ। এখন দেখো 1/3 অংশ, 1/3 অংশ, এখানে আমাদের 1 গুণন 100 আর 3 গুণন 100। ঠিক আছে, তাহলে আমরা এটা কি করলাম, আমরা যেহেতু এইটা পেয়ে গেছি, ঠিক আছে, আমাদের অনুপাত দেওয়া ছিল, অনুপাত দেওয়া থাকলে কি হবে, জাস্ট আমরা হরটাকে 100 বানাবো। কিন্তু এখানে দেখো ভিন্ন ধর্মী এটা হচ্ছে, কারণ 100 দিয়ে 3কে ভাগ করলে কিন্তু এমন কোনো সংখ্যা আসে না যেটাকে গুণ করলে আমাদের এটা পার্সেন্টেজ আসবে। তাহলে মাথায় একটু অন্যভাবে খেলাইতে হবে, যে আমরা এটাকেও 100 দিয়ে গুণ করব, উপরেরটাকেও 100 দিয়ে গুণ করবো, তাহলে 3 গুণন 100, 1 গুণন 100। কিন্তু কথা হচ্ছে যদি এই দুইটা কেটে দাও তাহলে কিন্তু তোমার অঙ্ক শেষ হবে না। এই 100টাকে আমরা আলাদা করে ফেলছি প্রথমে, 100 আর উপরে হচ্ছে 1, ঠিক না, এটাকে আমরা আলাদা করে ফেলছি, এই 100 আর 1 গুণ 100/3।
এই 1/100 এটাকে আলাদা করে ফেলছি প্রথম দিকে। কেন করে ফেলছি? এটা করার কারণ হচ্ছে এটা করার ফলে আমাদের 100/3% অর্থাৎ আমাদের আমাদের যে পার্সেন্টেজটা এটা হয়ে গেছে। ঠিক আছে? পার্সেন্টেজ এটা হয়ে গেছে। তো আমরা এটাকে পার্সেন্টেজ আকারে এখানে লিখলাম 100/3%। ঠিক আছে? এটা হয়ে গেছে পার্সেন্ট, যেহেতু আমরা ভাগ করতেছি 100 দ্বারা। 100 দ্বারা। এটা যে দ্বিগুণ হচ্ছে। তাহলে এটা হয়ে গেল আমাদের পার্সেন্টেজ। তারপরে 100/3 এখানে হচ্ছে 33 সমস্ত 1/3 সমস্ত আকারে প্রকাশ করলে 33 সমস্ত 1/3%। তাহলে দেখো আমরা এতটুকু পর্যন্ত করলাম। এখানে একটু দাগ দেওয়া আছে। ঠিক আছে? আচ্ছা। তো আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা এই একক কাজটি নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে এবং সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।